ওয়েলকাম স্টুডেন্টস, বিএড ফোর্থ সেমিস্টারে সমস্ত স্টুডেন্টকে লার্নিংয়ে স্বাগত জানাই। বিএড ফোর্থ সেমের কোর্স 1.4 ইপিসি 4-এর আজকের আলোচ্য বিষয় হল অষ্টাঙ্গ যোগা বা রাজাযোগা। অষ্টাঙ্গ যোগ এবং রাজাযোগ প্রথম কথাটি যিনি উদ্ভব করেছিলেন, আবির্ভাব ঘটিয়েছিলেন, তিনি হলেন মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি যে যোগসূত্র রচনা করেছিল সেটাকে সংস্কৃতে রচিত হয়েছিল এবং সেটাকে বাংলায় রচনা করেছিল স্বামী বিবেকানন্দ। সেখানে অষ্টাঙ্গ যোগ তথা যোগের অর্থাৎ আমাদের মোক্ষ প্রাপ্তির যে 8টা স্তর, সেই 8টা স্তরকে অষ্টাঙ্গ যোগ বলা হয়েছে। তো সেগুলো কি কি? 1 নম্বর হলো যম বা ইয়ম, 2 নম্বর নিয়ম, 3 নম্বর আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান এবং সমাধি। এই হলো 8টা স্তর। এই 8টা স্তরকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যে 5টা স্তর, নিচের যে 5টা স্তর, সেটাকে বলা হয়েছে বহিরঙ্গ অর্থাৎ যোগা এক্সটির্ন, যোগের বাইরের স্তর। অর্থাৎ এই স্তরগুলোকে আমাকে আগে বুঝতে হবে, তবে আমি যোগটাকে উপলব্ধি করতে পারবো। আর উপলব্ধি করতে হলে, উপলব্ধি করার পর আমাকে ভেতরের স্তরে যেতে হবে, অর্থাৎ যোগা ইন্টার্ন, যেটা অন্তরঙ্গ, সেখানে ভেতরে ঢুকতে হবে। ভেতরে আমি সেটাকে তারপর অনুভব করে তারপর আমি মোক্ষ প্রাপ্তি করতে পারি। তো এবারে আমাদের এই অষ্টাঙ্গ যোগের যে 8টা স্তর, সেটাকে আমি ডিটেলস আলোচনা করব। প্রথমে কি আছে? যম বা ইয়ম। যম বা ইয়ম কি না, আমাদের চঞ্চলতাকে দূর করা। আমাদের মন সবসময় অস্থির, চঞ্চল, এবং সেই চঞ্চলতা আসে কেন না বিভিন্ন রকম আশা আকাঙ্ক্ষা থেকে। তো সেই আশা আকাঙ্ক্ষা দূর বা চঞ্চলতাকে নিবৃত্তি ঘটানোর জন্য কয়েকটি রাস্তা আছে। সেই রাস্তাগুলো কি কি? 1 নম্বর হলো অহিংসা। অহিংসা মানে হিংসা না করা, অর্থাৎ মহাজাগতিক প্রেম, অর্থাৎ মহাজগতে যে সমস্ত বস্তু আছে, যে সমস্ত প্রাণী আছে, সবাইকে নিষ্পাপভাবে, অর্থাৎ কোনো কিছু পাওয়ার না করে প্রেম করা, প্রত্যেকটা বস্তুর প্রতি প্রেম জাগানো। 2 নম্বর কি? সত্য বা সদা সত্য কথা বলা, সত্যবাদিতা। অ্যাকচুয়ালি আমরা যদি কখনো মিথ্যা কথা বলার চেষ্টা করি, তখন আমাদের ব্রেনটাকে বেশি অ্যাক্টিভিটি দেখাতে হয়। একটা মিথ্যা কথাকে বলতে গেলে আমাদের অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয়, অনেক সত্য কথাকে আড়াল করতে হয়। কিন্তু সত্য কথা সবসময় একটাই হয়, আর মিথ্যে অনেকগুলো হয়। এই জন্য সবসময় সত্যের আশ্রয় নিতে হয়। তারপরে কি আছে? ব্রহ্মচর্য, অর্থাৎ জ্ঞান বা ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ বা সতীত্ব। ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ মানে কি? আমাদের যে পঞ্চেন্দ্রিয় আছে, সেই 5টা ইন্দ্রিয়কে সঠিকভাবে কাজ করতে সাহায্য করা। যার যে ইন্দ্রিয়ের যেই কাজটা, সেটাকে ঠিকঠাকভাবে সেই কাজ করানো। আমরা হাত দিয়ে খাবার খেতে ভালোবাসি, হাতটাকে অন্য কোনো কাজে লাগাতে চাই, কিন্তু আমরা যদি হাত দিয়ে কারো মারপিটে লিপ্ত হয়ে যাই, কোনো একটা কুকর্মে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেই ইন্দ্রিয়ের সেই কাজটা ঠিকঠাক হচ্ছে না। এই জন্য ইন্দ্রিয়কে ঠিকঠাকভাবে কাজ করা, এবং সবথেকে বড় কথা, আমাদের যে ঋপু আছে, 6টা ঋপু আছে, সেই ঋপুগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখা। 4 নম্বর কি? অস্তেয়, অর্থাৎ অচৌর্য, অর্থাৎ চুরি বৃত্তি না করা, যে কোনো কাজ সবসময় সৎভাবে করা। তারপরে কি আছে? অপরিগ্রহ, অর্থাৎ ত্যাগ করা, লালসা, অত্যধিক লালসা, লোভ, ভোগ বিলাস ইত্যাদি পরিগ্রহ না করা, অর্থাৎ এগুলোকে ত্যাগ করে দেওয়া। এর পরের যে স্তরটা আছে সেটা হলো নিয়ম। নিয়ম অর্থাৎ নিয়মানুবর্তিতা, অর্থাৎ আমাদের যোগ সাধনার জন্য, আমাদের জীবনটাকে ঠিকঠাকভাবে চালনা করার জন্য আমাদের কী কী নিয়ম পালতে হবে, কী কী নিয়ম মেনে চলতে হবে। তার প্রথম হলো কি? শৌচ। শৌচ মানে কি? শুচিতা, অর্থাৎ এই জিনিসটা আছে পরিচ্ছন্নতা বা বিশুদ্ধতা বা প্রাকৃতিক কর্মাদির প্রতি শ্রদ্ধা। এবার শৌচ জিনিসটাকে যদি আমরা আরও ভালো করে সূক্ষ্মভাবে বিচার করতে চাই, তাহলে আমরা দুটো যোগ জানি, একটা হলো রাজযোগ, একটা হলো হঠযোগ। তাহলে রাজযোগে যারা বিশ্বাসী, তারা শুচিতাকে কীভাবে দেখবে? তারা শুচিতাকে বলবে না, মনের যে কর্মাদি, সেটাকে
শুদ্ধ করা, মনটাকে বিশুদ্ধ করা। যারা হঠযোগে বিশ্বাসী তারা কী করবে, তারা বলবে আমাদের সব প্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো আছে, আমাদের শরীরের চারপাশের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তাহলে পুরোটাই আমাদের বাইরের পরিবেশ এবং আমাদের মন, আমাদের শরীর সবটাকেই পরিষ্কার পরিচ্ছন্ন বিশুদ্ধ রাখা, এটাকে আমরা শৌচ বা শুচিতা বলি। তারপরে কি আছে, সন্তোষ। সন্তোষ মানে কি, সন্তুষ্টি হওয়া, তৃপ্তি পাওয়া। অর্থাৎ আমরা যেটুকু আমাদের কাছে আছে, আমরা যেটুকুই প্রাপ্তি, সে তাতেই আমাদের সন্তুষ্টি লাভ করা। অ্যাকচুয়ালি আমরা যতটুকু আশা করি, যখন যেভাবে আশা করি, সেটা কিন্তু সবসময় সে আশানুরূপ ফল আমরা পাই না। এবারে সেটাকে নিয়ে যদি আমরা চিন্তাগ্রস্ত হয়ে পড়ি, সেটার পিছনে যদি আমরা সবসময় ছুটতে থাকি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে কখনোই পৌঁছতে পারবো না। তাহলে আমাদের মনের মধ্যে আগে তৃপ্তি ভাব অর্থাৎ সন্তোষ নিয়ে আসতে হবে। 3 নম্বর কি আছে, তপ। তপ অর্থাৎ কঠোর সংযম বা নিয়মানুবর্তিতা, নিয়ম সিদ্ধ। আমাদের জীবন, মানুষ হলো নিয়মবদ্ধ জীব, সমাজবদ্ধ জীব। তাহলে আমরা আমাদের জীবনটাকে যখন একটা নিয়মের মধ্যে আনবো, নিয়মতান্ত্রিক সমাজের মধ্যে নিয়ে আসবো, তখন আমাদের জীবন সবসময়ই স্মুথলি চলতে থাকবে। তারপরে কি আছে, স্বাধ্যায়। স্বাধ্যায় অর্থাৎ অধ্যায়। স্বাধ্যায়টাকে যদি আমরা এক্সপ্লেন করি, তাহলে অধ্যায় হয়। তাহলে কি, নিজের পরিচয়, আত্মপরিচয় বা আত্ম অধ্যয়ন করা। এবার আত্ম অধ্যয়ন আমরা কীভাবে করতে পারবো, বিভিন্ন রকম শাস্ত্র পাঠ, অনেক কিছু শাস্ত্র আছে, সেগুলো যদি আমরা পাঠ করতে পারি, তাহলে আমাদের নিজেকে আমরা বুঝতে পারবো। এটাকেই বলা হয় স্বাধ্যায়। 5 নম্বরে আছে ঈশ্বর প্রাণিধান। ঈশ্বর প্রাণিধান মানে ঈশ্বরের প্রতি ভক্তি বা আত্মসমর্পণ করা, নিজেকে ঈশ্বরের প্রতি বা পরমাত্মার প্রতি সমর্পণ করা, নিজেকে বিলীন করে দেওয়া, পরমাত্মার প্রতি নিজেকে সমর্পিত করে দেওয়া। এরপরে যে স্তরটা আছে সেটা হলো আসন। তাহলে আসনে অষ্টাঙ্গ যোগ অর্থাৎ মহর্ষি পতঞ্জলির যে যোগসূত্র, সেখানে আসনটাকে এক্সপ্লেন করতে গিয়ে বলেছেন স্থির সুখামাসনম। অর্থাৎ আমরা যে অবস্থায় বসি, ঠিকভাবে অনেকক্ষণ ধরে থাকতে পারি, অর্থাৎ স্থিরই সুখী অর্থাৎ আনন্দের সহিত, কষ্ট না করে আমরা যেই পোজে যেইভাবে আমরা থাকতে পারি, সেটাকেই আসন বলা হয়। অর্থাৎ আসন তাহলে কি, আমরা সেটাকে দাঁড়িয়েও থাকতে পারি, বসেও থাকতে পারি, বা যে কোনো পজিশানে আমরা থাকতে পারি। এবারে আসনগুলোকে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর কী হলো, শিথিলকরণ আসন। শিথিলকরণ আসন মানে নিজের শরীরকে শিথিল করে দেওয়া, নিজের শরীরকে রেস্ট করে দেওয়া, এগুলোকে রেস্টিং পজিশনও বলতে পারি আমরা। সেটার মধ্যে কী কী আছে, শবাসন, মকরাসন, তারাসন এবং ধনুরাসন। এই আসনগুলো করলে আমাদের শরীর কী হবে, রেস্ট হবে। 2 নম্বর কী আছে, ধ্যান ও মগ্ন আসন। অর্থাৎ ধ্যান করার জন্য, অর্থাৎ যে কোনো আরাধনা করার জন্য ধ্যানমগ্ন আসনের করতে হয়। সেই ধ্যানমগ্ন আসনগুলো কী কী হয় না, পদ্মাসন, সুখাসন, বজ্রাসন, সিদ্ধাসন। এই সমস্ত আসনগুলোকে আমরা কি ধ্যানমগ্ন আসনে আন্ডার ফেলি। তারপরে কি আছে, সাংস্কৃতিক আসন। সাংস্কৃতিক আসন মানে সাংস্কৃতিক আমাদের যে শারীরিক যে বাধা নিষেধগুলো, শারীরিক যে বিপত্তি আমরা দেখতে পাই, অনেক মানুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা নিজেদেরকে আড়াল করে রাখে, খুব যে কোনো কাজের ক্ষেত্রে লাজুক ভাব পোষণ করে। অনেক সময় কারো দেখা যাচ্ছে ঝুঁকে চলে, কোমর বেঁকে গিয়েছে, একটা ঘাড় ছোট হয়ে গিয়েছে, একটা ঘাড় বড় হয়ে গিয়েছে। এইগুলো কি হয় না, সাংস্কৃতিক আমাদের যে সংস্কৃতি, সেটাকে কি করে, বিশৃঙ্খল করে তোলে। তাহলে সেইগুলোকে আমরা যদি একটা লেভেলে, একটা কন্ট্রোলের মধ্যে আনতে চাই, তাহলে আমাদের সাংস্কৃতিক আসনগুলো করতে হয়। সেগুলো কি কি, চক্রাসন, ভুজঙ্গাসন, সুপ্ত বজ্রাসন। এবারে এখানে যে আসনগুলো লেখা আছে, যেমন শিথিলীকরণের ক্ষেত্রে এই যে 4টে আসন, ধ্যানমগ্ন আসনের ক্ষেত্রে 4টে আসন, সাংস্কৃতিক আসনের ক্ষেত্রে এই 3টে আসন, এই আসনগুলোই যে এই আসনের আন্ডারে পড়েছে তা নয়। এই আসনগুলো বাদেও আরও কিছু আসন আছে, যেগুলো আমরা শীতের আসনের মধ্যে ফেলতে পারি, বা ধ্যানমগ্ন আসনের ক্ষেত্রে ফেলতে পারি, বা সাংস্কৃতিক আসনের ক্ষেত্রে ফেলতে পারি। এরপরের যে স্তরটা হলো সেটা কি, প্রাণায়াম। প্রাণায়ামের ক্ষেত্রে মহর্ষি পতঞ্জলির যে যোগসূত্র, সেখানে তিনি একটা শ্লোক ইউজ করেছেন, সেটি কি, তস্মিন শ্রোতি শ্বাস প্রশ্বাসের গতি বিচ্ছেদ প্রাণায়াম। অর্থাৎ
আমাদের শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করার নামই হলো প্রাণায়াম। প্রাণায়াম হলো শ্বাস প্রশ্বাসের গতিকে নিয়ন্ত্রণ করা। আমরা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাস এবং প্রশ্বাস এইটাকে যে নিয়ন্ত্রণ করতে পারি সেটাকেই প্রাণায়াম বলা হয়। তাহলে প্রাণায়ামের বসার কী কী নিয়ম আছে? আমরা যখন প্রাণায়াম করতে চাই সেখানে কিছু কিছু নিয়ম পালন করতে হয়। 1 নম্বর নিয়ম কি? শুদ্ধ, সাত্ত্বিক, নির্মল স্থান। অর্থাৎ প্রাণায়াম যেখানে করব সেই স্থানটা অবশ্যই শুদ্ধ হতে হবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে, নির্মল অর্থাৎ কোনো শব্দ দূষণ থাকবে না, এই রকম স্থানে আমাদের প্রাণায়াম করতে বসতে হয়। 2 নম্বর কী হলো? দূষিত স্থানে ঘি বা সুগন্ধি জ্বালানো। অর্থাৎ যদি আমরা যেখানে প্রাণায়াম করতে বসবো তার পাশাপাশি যদি কোনো স্থান দূষিত অর্থাৎ দুর্গন্ধ ভেসে আসে, তাহলে আমরা প্রাণায়াম করতে যেখানে বসবো সেখানে কি করা হয়? সুগন্ধি কোনো বিষয়বস্তুকে জেলে দেওয়া হয়, যাতে করে আমাদের মনের কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকে। না হলে কি হয়? আমাদের মনটা সবসময় ডাইভার্ট হয়ে ওই জায়গায় চলে যাবে যেখান থেকে গন্ধটা আসছে। 3 নম্বর কি? পাতলা কম্বল ও কুশাসন ব্যবহার করা। প্রাণায়াম করতে যখন বসবো সেখানে কি পাতলা অর্থাৎ একবারে মেঝেতেও শক্ত মাটিতে বসা যাবে না, আবার খুব গদি করেও সেখানেও বসা যাবে না, পাতলা কম্বল বা কুশাসন ব্যবহার করতে হবে। 4 নম্বর কি আছে? সিদ্ধাসন, বজ্রাসন ও পদ্মাসনে বসা। অর্থাৎ প্রাণায়াম করতে যখন বসবো তখন এই পজিশনে বসলে আমাদের প্রাণায়ামগুলো ঠিকঠাকভাবে করতে পারি, অর্থাৎ প্রাণায়ামের যে উপকারিতা সেগুলো আমরা ঠিকঠাকভাবে পেতে পারি। কি কি? সিদ্ধাসন, বজ্রাসন ও পদ্মাসন। 5 নম্বরে কী আছে? আহারের 4-5 ঘন্টা পর বা সকালের প্রাতঃক্রিয়ার পর প্রাণায়াম করতে হবে। আমরা যখন কোনো ভারী খাবার খেয়ে নিই সেটাকে হজম হতে সাধারণত 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়। এই জন্য বলা হয়েছে 4-5 ঘন্টা পর। যদি সকালে করতে চাই তাহলে সকালে প্রাতঃক্রিয়া অর্থাৎ ল্যাট্রিন, বাথরুম, যদি আমরা স্নান করতে চাই স্নান, সমস্ত কিছু আমাদের শরীরের মধ্যে শুচিতা নিয়ে এসে তারপর প্রাণায়াম করতে হয়, তাহলে আমাদের মনঃসংযোগ ঠিকঠাক থাকে। 6 নম্বর, শুরুতে মন শান্ত প্রসন্ন করার জন্য ওম উচ্চারণের সহিত 5-6 বার স্বাভাবিক দীর্ঘশ্বাস নেওয়া। অর্থাৎ শুরুতে প্রাণায়াম করা মানে কি? একটা আমাদের শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করা, একটা জায়গায় ফোকাস করা, তাহলে সেটা হঠাৎ করে হয়ে যাবে না। যেমন আমরা কোনো ক্লাসে যখন যাই তাহলে ক্লাসে গিয়ে সেখানে একটা ক্যাওয়াস তৈরি থাকে, তো সেইটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কি করতে হয় না, সেটাকে বিভিন্ন রকম গল্প গুজব করে সেই জায়গায় ফোকাসিং করতে হয়। একইভাবে আমরা প্রাণায়াম করতে যখন বসবো আমাদের শরীরকে, মনকে জানাতে হবে যে আমরা প্রাণায়াম করতে যাচ্ছি। এই জন্য কী করতে হয় না, এক মনে চোখ বুজিয়ে ওম উচ্চারণ করতে হয়, তার সঙ্গে সঙ্গে দীর্ঘশ্বাস, গভীরভাবে শ্বাস নেওয়া এবং সেটাকে বর্জন করা। এটা কতবার? 5-6 বার ধরে করতে হবে। আচ্ছা, এর প্রিকশন অর্থাৎ প্রাণায়াম করতে গেলে কী কী আমাদের সতর্কতাই করতে হবে? গর্ভবতী মহিলা, ক্ষুধার্ত ব্যক্তি, জ্বরে আক্রান্ত ব্যক্তিদের প্রাণায়াম করা উচিত নয়। 8 নম্বরে ধৈর্য সহকারে ধীরে ধীরে অভ্যাস। প্রাণায়াম যখন করব সেটাকে ধীরে ধীরে অভ্যাস করা। আমাদের শরীরকে কষ্ট দিয়ে বা আমাদের মনকে কষ্ট দিয়ে কখনোই কোনো আসন বা কোনো প্রাণায়াম করব না। শুরুতে 5 থেকে 10 মিনিট ও পরে অভ্যাসের সময় বৃদ্ধি করতে হবে। প্রাণায়াম যখন আমরা শুরু করতে যাব তখন কি হবে? সময়টা কম করতে হবে। 5 থেকে 10 মিনিট প্রাণায়াম করলাম, বাস বন্ধ করে দিতে হবে। এরপর ধীরে ধীরে সেই সময়টা বৃদ্ধি করতে হবে। আচ্ছা, এবারে কি প্রাণায়ামের গুরুত্বগুলো একটু জেনে নেব। প্রাণায়াম করলে আমাদের কি কি লাভ হয়? 1 নম্বর কি? ত্রিদোষ মানে বাত, পিত্ত এবং কফ, এগুলো নিরাময় হয়। অ্যাকচুয়ালি আমাদের শরীরকে ধারণ করতে গেলে এই 3টে উপাদান আবশ্যক। বাত, পিত্ত, কফ ছাড়া কোনো ব্যক্তি সুস্থ হয়ে বেঁচে থাকতে পারে না। কিন্তু এগুলোর যে ব্যালেন্স যখন ডিসব্যালেন্স হয়ে যায়, বাত, পিত্ত, কফের যে লেভেল, যে পরিমাণটা থাকা উচিত সেটা যদি কম বেশি হয়ে যায় তখন আমাদের শারীরিক বিকৃতির সৃষ্টি হয়, আমাদের শারীরিক অসুস্থতার তৈরি হয়। তাহলে এইগুলোকে কন্ট্রোল একটা লেভেলে বেঁধে রাখতে সাহায্য করে কি প্রাণায়াম। 2 নম্বর, উদর রোগ নিরাময়। আমাদের পেটের যে সমস্ত রোগগুলো থাকে সেগুলোকে নিরাময় করতে পারে। 3 নম্বর কি? রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি, অর্থাৎ রোগ প্রতিরোধ, আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটাকে বৃদ্ধি করতে পারে প্রাণায়াম। 4 নম্বর কি? চুল ও ত্বকের সমস্যার নিরাময়। আমাদের চুলের এবং ত্বকের যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্ত সমস্যাকে সমাধান করতে পারে প্রাণায়াম।
5 নাম্বার কি মানসিক রোগের নিরাময়, মানসিক যে দুশ্চিন্তা, মানসিক রোগ, মানসিক যে সমস্ত রোগগুলো থাকে সেগুলোকে ঠিকঠাক করতে পারে। ষড় রিপুর নিয়ন্ত্রণ, 6টা যে রিপু আছে আমাদের শরীরের মধ্যে সেইগুলোকে এগুলো নিয়ন্ত্রণ একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারে। মেদ, ডায়াবেটিস, গ্যাস, অ্যালার্জি, মাইগ্রেন এবং সমস্ত রকম যৌন রোগ, ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ মুক্তি পেতে পারি। আমরা প্রাণায়াম করে ক্যান্সারের মতো যে রোগ, যেটাকে মেডিকেল সায়েন্সে, মেডিকেল সিস্টেমে যেটাকে বলা হয় ক্যান্সার হয়ে যাওয়া মানে ওই মানুষের কোনো চান্স নেই যেটাকে বাঁচানো যায়। কিন্তু ব্যায়াম মানে আমাদের যোগে বলা হয়েছে যে যোগ যদি ঠিকঠাক করা যায় এবং প্রাণায়াম যোগের থেকে প্রাণায়াম যদি ঠিকঠাক নিয়ম মতো করা যায় তাহলে ক্যান্সারের মতো রোগ থেকেও মুক্তি পেতে পারি আমরা। এবারে আমরা আসছি প্রাণায়ামের প্রকার। প্রাণায়ামের প্রকারে প্রথম যেটা আছে সেটা হলো ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়াম কি প্রথমে একটু জেনে নেব। না, সেখানে একটা ছবি, ভস্ত্রিকাতে কি করা হয়, আমরা যে কোনো আসনে সুখে মানে যে আসনটায় আমরা যে পজিশানে আমরা ঠিকঠাকভাবে বসতে পারবো সেই রকম আসনে বসে গভীরভাবে শ্বাস নেওয়া হয়, আবার সেটাকে গভীরভাবে ছেড়ে দেওয়া হয়। তাহলে কি গভীরভাবে খুব জোরে শ্বাস নেব, আবার সেটাকে জোরে বের করে দেব, এটাকেই বলা হয় ভস্ত্রিকা প্রাণায়াম। এবং শ্বাস নেওয়া এবং ছাড়ার সময় খেয়াল রাখতে হবে আমাদের পেটের যেন কোনো আন্দোলন না হয়, পুরোপুরি শ্বাসটা কিন্তু আমাদের ফুসফুসে যাবে, সেটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারি। এখানে কি হচ্ছে না, শুধুমাত্র যে নিঃশ্বাসটা নিচ্ছি সেটা শুধু বুক ফুলছে এবং নিঃশ্বাস ছাড়ার সময় বুক আবার সংকোচন হয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তাহলে এই যে ভস্ত্রিকা প্রাণায়াম, তার ক্ষেত্রে কি কি উপকারিতা আছে? 1 নম্বর হলো সর্দি, কাশি, অ্যালার্জি, হাঁপানি, সাইনাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। এই সমস্ত যে রোগগুলো এগুলো থেকে আমরা মুক্তি পেতে পারি। 2 নম্বর কি থাইরয়েড, টনসিল ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়। থাইরয়েড গলার যে সমস্যাগুলো আছে সেগুলোকে থাইরয়েড, টনসিলের সমস্যা, সেগুলো থেকে আমরা এই ভস্ত্রিকা প্রাণায়াম করলে মুক্তি পেতে পারি। 3 নম্বর ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি ও মস্তিষ্কের রোগ নিরাময়। ফুসফুসের যে কাজ, অ্যাকচুয়ালি এই যে আসনটা আমরা করছি এটাকে ফুসফুসকে প্রেসার দিচ্ছি, ফুসফুসটাকে এক্সপান্ড করার চেষ্টা করছি। এই জন্য কী হয় না, ফুসফুসের কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং মস্তিষ্কের যে সমস্ত রোগ থাকে সেইগুলো এতে মুক্তি পেয়ে যায়। এইগুলো ভস্ত্রিকা প্রাণায়াম। পরবর্তী প্রাণায়ামগুলো পরবর্তী যে ভিডিও তাতে আমি এক্সপ্লেন করব। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।